হ্যালো গাইস, আজকে আমরা দ্য প্রমিসড নেভারল্যান্ড সিরিজের 9 নম্বর এপিসোডটা দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ইসাবেলা বলে নরমানকে কালকেই পাঠিয়ে দেওয়া হবে, যা শুনে রে তো অনেক ভয় পেয়ে যায়। আর ওদিকে এমা তো তার পায়ের ব্যথায় কান্না করছিল। রে জিজ্ঞেস করে এমার পায়ে কি হয়েছে। ইসাবেলা বলে তার পায়ে একটু ব্যথা লেগেছে, সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই বলে সে এমাকে কোলে নিয়ে নেয় আর নরমানকে বলে সেই দড়িগুলো আমাকে পরে দিয়ে দিও, যা শুনে নরমান আরো অবাক হয়। মানে ইসাবেলা তাদের সমস্ত প্ল্যানের ব্যাপারেই জানতো। এরপর ডন বলছিল এখন আমরা কি করব, এমার পা ভেঙে দিয়েছে, নরমানও কালকে চলে যাবে, মম দড়িও নিয়ে নিয়েছে। রে বলতে থাকে তো কি হয়েছে, আমরা আবারও দড়ি বানিয়ে নিব, আমরা এখান থেকে অবশ্যই পালিয়ে যাব। কিন্তু নরমানের ব্যাপারে কি করব বুঝতে পারছি না। তখন তারা সিস্টার ক্রনের ব্যাপারেও কথা বলতে থাকে, যে সে সকালবেলায় কত খুশি ছিল আর এখন সে জীবিত নেই। এটা ভেবে তাদের অনেক খারাপ লাগে। রে অনেক রেগেছিল, সে একটা বালতিতে লাথি দিয়ে ওটা দূরে সরিয়ে দেয়। এদিকে নরমান এমার কাছে ছিল। নরমান তাকে বলছিল চিন্তা করো না, সবকিছু ঠিক আছে, প্ল্যান এখনো বাকি আছে আর তোমার পাও খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমা বলে আমি এটার ব্যাপারে ভাবছি না, আমি তোমাকে যেতে দিব না, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে আর এখান থেকে পালাতেও হবে। কিন্তু নরমান এটার কোনো উত্তর না দিয়ে বলে আমি তোমার জন্য পানি আনছি। এই বলে সে তাকে ইগনোর করে চলে যায়। এরপর নরমান কল থেকে পানি নিতে চলে আসে, কিন্তু এখানে তার হাত থেকে গ্লাসটা পড়ে যায়। সে ওখানে বসে পড়ে আর কান্না করতে থাকে। অন্যদিকে রে তো রেগে পাগল হয়ে গেছিল, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ডন জিজ্ঞেস করে আমরা এখন কি করব। সে বলে যাই হয়ে যাক না কেন আমাদের তাকে বাঁচাতেই হবে, আমি তাকে মারা যেতে দিতে পারি না। রে এমার কাছে চলে আসে আর বলে আমাদেরকে নরমানকে পালিয়ে যেতে সাহায্য করতে হবে। এমা বলে হ্যাঁ। এদিকে নরমানের কান্না শেষে সে পানি নিয়ে ওখান থেকে চলে আসছিল এবং যাওয়ার সময় সে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর শান্ত হয়ে সে এমার রুমে আসে, কিন্তু দেখে এখানে রে এসেছে। এরপর রে তাকে বলে কালকে বিকেলের মধ্যে তুমি পালিয়ে যাবে। কিন্তু নরমান হেসে বলে আমি এটা করতে পারবো না, আই এম সরি। তারা দুজন বলতে থাকে না তোমাকে এটা করতেই হবে। রে বলে কালকে বিকেলে তুমি এমন ভান করবে যেন মনে হয় যে তুমি একাই পালিয়ে গেছো, ট্র্যাকিং ডিভাইস ভেঙে তুমি পালিয়ে যাওয়ার নাটক করবে আর এরপর কোথাও একটা লুকিয়ে পড়বে যতদিন না এমার পা ঠিক হয়ে যাচ্ছে। আর এরপর যেদিন আমরা পালিয়ে যাব তুমিও আমাদের সাথে পালাবে। নরমান বলে কিন্তু যদি আমি পালিয়ে যাই তাহলে সিকিউরিটি আরো বেশি কড়া করে দিবে। রে তখন বলে না এমনটা তারা করবে না, যদি তারা সিকিউরিটি বাড়িয়ে দেয় তাহলে এটা বাচ্চাদের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে, এর জন্যই তারা এটা করবে না, কারণ তাদের কাছে বাচ্চাদের ব্রেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা দুইটা নিয়ম মেনে চলে, প্রথমটা হলো আমাদেরকে খুব ভালোভাবে বড় করা আর দ্বিতীয়টা হলো নিজেদের সিক্রেট যে কোনো উপায়ে লুকিয়ে রাখা। আর এর জন্যই রাক্ষসীরা কখনোই আমাদের কাছে আসে না, কারণ এতে বাচ্চারা ভয় পেয়ে যাবে এবং তাদের ব্রেনের বিকাশ হবে না। নরমান বলে কিন্তু যদি তারা দেওয়ালের উচ্চতা এতটাই বাড়িয়ে দেয় যে আমরা আর যেতেই না পারলাম তখন কি হবে। রে চিৎকার করে বলে তো কি হয়েছে, আমরা কোনো না কোনো উপায় বের করেই ফেলবো। সে কোনোভাবেই চায় না যে নরমান মারা যাক, কারণ তার জীবনের একমাত্র লক্ষ্যই হলো এমা আর নরমানকে বাঁচানো। সে তাদেরকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু নরমান বলতে থাকে না আমি পালিয়ে যাব না, আমি এটা করতে পারবো না, এখানে সিকিউরিটির কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আমি পালিয়ে যাই তাহলে ওরা হয় তোমাকে অথবা এমাকে পাঠিয়ে দিবে আর আমি নিজের জীবন বাঁচানোর জন্য তোমাদেরকে কোনোভাবেই মারতে পারবো না। তারা আমাকে মারতে পারে কিন্তু আমি আর কাউকেই হারাতে চাই না, আমি মমের প্ল্যান নষ্ট করে দিয়ে সবাইকে এখান থেকে পালাতে সাহায্য করব। রে বলতে থাকে তুমি এমন কেন করছো, আমার 6 বছরের পরিশ্রমের কি হবে। নরমান তখন তার থেকে ক্ষমা চায় আর তখন এমা বলে তাহলে রে তুমি তোমার শরীরের কোনো হাড় ভেঙে ফেলো। তারা বুঝতে পারে না এমা কি বলছে। সে বলে আমি পুরোপুরি অসুস্থ, এজন্য তারা কখনোই আমাকে পাঠিয়ে দিবে না, আর আমরা হলাম হাই কোয়ালিটির প্রোডাক্ট, অনেক স্পেশাল, তাই আমরা অসুস্থ হলে কোনোভাবেই আমাদেরকে পাঠাবে না। এই জন্য নরমান যদি না থাকে তাহলে তারা রেকে বেছে নিবে, কারণ আমি তো অসুস্থ, কিন্তু রেও যদি অসুস্থ হয় তাহলে তারা কাউকেই পাঠাতে পারবে না। এটা শুনে রে হাসতে শুরু করে আর বলে এটা তো অনেক ভালো আইডিয়া, আমি আমার হাতের হাড় ভাঙতে চাই। নরমান তো হা করে তাদের কথা শুনতে থাকে। সে তাদের বলে তোমরা থামো, তোমরা এরকম করো না। রে বলে হ্যাঁ আমরা করব, কারণ রাক্ষসরা অসুস্থ বাচ্চাদেরকে খাবে না। এমা রেকে বলে তোমার কিন্তু অনেক ব্যথা করবে, তুমি কি রাজি আছো। রে বলে অবশ্যই। নরমান বলতে থাকে তোমরা এমন কেন করছো, এটা তো পাগলামি। এমা বলে তোমাকে মরতে দেওয়ার থেকে তো ভালো, তোমার কি মনে নেই তুমি বলেছিলে তুমি আমাদের সবাইকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি না থাকো তখন আমাদের কি হবে, আমরা একসাথে বাঁচতে চাই। এসব শুনে নরমান কান্না শুরু করে দেয় আর এরপর রে নরমানকে ট্র্যাকিং ডিভাইস ডিস্ট্রয় করার মেশিনটা দিয়ে দেয় আর বলে দেয় এটা কানের কাছে নিয়ে বাটন চেপে দিলেই ট্র্যাকিং ডিভাইস বন্ধ হয়ে যাবে আর মমের কাছে কোনো সিগন্যালও যাবে না, আর এরপর তুমি দেওয়ালে চড়ে ওখান থেকে চলে যাবে। নরমান বলে কিন্তু এর জন্য তো আগে প্রস্তুতি দরকার। রে বলে চিন্তা করো না, ডন আর গিল্ডা নতুন করে দড়ি বানিয়ে ফেলেছে। এমা তখন জিজ্ঞেস করে তুমি এটা বানালে কি করে। সে বলে 6 বছর ধরে মম আমাকে অনেক কিছু
দিয়েছে, আর সেই সব জিনিস থেকেই আমি এই জিনিসটা বানিয়েছি। এমা বলে, এর জন্যই তুমি মমের থেকে ক্যামেরা চেয়েছিলে? সে বলে, হ্যাঁ, ক্যামেরার থেকে আমার শুধু টিউবলাইটটা দরকার ছিল। নরমান বলে, আর এটা দেখতে তো ক্যান্ডি বক্সের মতো, তুমি অসাধারণ কাজ করেছো। রে বলে, এই হাউজের কালো সত্যটা জানার পর আমাকে এটা করতে হয়েছে। নরমান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এই হাউজের সত্যটা কিভাবে জানলে? তখন রে বলে, শুরু থেকেই আমি এটা জানি। তোমরা কি ইনফ্যান্টাইল অ্যামনেসিয়া সম্পর্কে জানো? এমা জানতে চাই এটা কি। রে বলে, মানুষ সাধারণত তার খুব ছোট বয়সের স্মৃতি ভুলে যায়, আর এটাকেই ইনফ্যান্টাইল অ্যামনেসিয়া বলে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের তাদের খুব ছোট বয়সের কথাও মনে থাকে, অর্থাৎ রের কিন্তু তার অনেক ছোট বয়সের কথাও মনে আছে। তো এমা রেকে জিজ্ঞেস করে, তোমার কি অনেক ছোটবেলার কথাও মনে আছে? সে বলে, হ্যাঁ, 2 অথবা 3 বছর বয়স ছিল, তখনকারও অনেক কিছু আমার মনে আছে। আমি রাক্ষস এবং অন্যান্য বাচ্চাদেরকে ওখানে দেখেছিলাম, যেখানে আমি খুব ছোটবেলায় ছিলাম, আর আমার তাদের সবার চেহারা খুব ভালোভাবেই মনে আছে। আমাদের শরীরে সবার প্রথমে ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়েছিল। যেখানে আমি ছিলাম ওখানকার বাচ্চাদেরকে সবাইকে 5 ভাগে ভাগ করা হয়েছিল, আর এরপর একটি টানেলের মাধ্যমে আমাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নরমান বলে, টানেল কি সেই গেট যেখান দিয়ে সবাইকে নিয়ে যাওয়া হয়? রে বলে, হ্যাঁ। নরমান জিজ্ঞেস করে, এর মানে গেটের পরে কি আছে? রে বলে, গেটের পরেই হেডকোয়ার্টার আছে এবং আরো 5টা প্ল্যান্ট আছে, আর ওই গেটের ওখানে অনেক রাক্ষস আছে। শুধুমাত্র সেখানেই সিকিউরিটি আছে, বাকি অন্য কোথাও সিকিউরিটি নেই। তাই এমার পা ঠিক হলেই আমরা এখান থেকে পালিয়ে যাব। রে তাকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কাল তুমি এখান থেকে পালিয়ে যাবে। এই বলে তারা 3 জন হাত মেলায়। নরমান তখন বলে, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। এরপর রাতে মম সবাইকে বলে যে আগামীকাল নরমান তার দত্তক মা বাবার কাছে চলে যাবে। এটা শুনে সমস্ত বাচ্চারা কান্না শুরু করে দেয়। নরমান তখন তাদের জড়িয়ে ধরে শান্ত করে, আর রে তো মমের উপরে অনেক রেগেছিল। আর এরপর নরমান যখন তার ড্রয়ার খোলে, তখন ওখানে সিস্টার ক্রনের রাখা সেই কলম আর চিরকুটটা খুঁজে পায়। আর এর পরের দিন বিকেল বেলা যখন সবাই খেলছিল, তখন নরমান দৌড়ে সে দেওয়ালের কাছে চলে যায়। সবাই ভাবছিল যে নরমান ঠিকভাবে পালাতে পারলো কিনা। রে আর এমাও তার জন্য চিন্তা করছিল। এদিকে নরমান দড়িটা নিয়ে সেই দেওয়ালের কাছে চলে আসে। দড়িটাকে গাছের সাথে লাগিয়ে সে দেওয়ালের উপরে চড়ে যায়, আর এখানে সে সবকিছু দেখতে থাকে। এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে। তখন হঠাৎ করে ইসাবেলা খেয়াল করে যে নরমান এখানে নেই। সে সবাইকে জিজ্ঞেস করে নরমান কোথায়। তখন সে তার ওই ডিভাইসটা চেক করে। রে তো অনেক খুশি হয়ে যায় যে মম হয়তো নরমানের লোকেশন খুঁজে পায়নি। কিন্তু তখনই ইসাবেলা পেছনের দিকে তাকায় আর দেখে নরমান এখানে ফিরে আসছে, যা দেখে রে তো অনেক রেগে যায়, কারণ সে তো তাকে পালিয়ে যেতে বলেছিল। তারা তো বুঝতেই পারে না যে নরমান এমনটা কেন করলো। রে প্রচন্ড রেগে তার কলার ধরে জিজ্ঞেস করে, তুমি কেন এমনটা করলে? তুমি পালিয়ে যেতে পারতে। তখন নরমান বলে, না, আমি পালাতে পারতাম না, আর আমি পালিয়ে যাব না। রে তাকে ছেড়ে দেয়। তখন নরমান বলে, ওখানে একটা খাদ আছে, দেওয়ালের পাশ ঘিরে পুরোটা জায়গায় গভীর খাদ আছে। তখন আমরা সেই খাদটা দেখতে পাই, অর্থাৎ কেউ চাইলেও যেন এখান থেকে পালাতে না পারে, এজন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আর এখানেই 9 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়।